হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আমি দেবজিৎ স্যার নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও। আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম? আগের ক্লাসে আমরা মাইটোসিস কোষ বিভাজনে সাইটোকাইনেসিস দশা অবধি পড়েছিলাম, মানে কিভাবে কোষটা সম্পূর্ণ বিভাজিত হচ্ছে সেটা আমরা পড়ে নিয়েছিলাম। অর্থাৎ সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমেরও বিভাজন আমরা পড়ে নিয়েছিলাম, যেটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটোরই। এবারে আমরা দেখবো যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে সাইটোকাইনেসিসটা না হলে কি হতো, অর্থাৎ সাইটোকাইনেসিস সাইটোকাইনেসিস না হলে কি হতো। তো আমরা টেলোফেজ দশার শেষের দিকে কি দেখেছিলাম, এটা একটা প্রাণী কোষ। তো এখানে এখানে নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দা সহ ক্রোমাটিন জালিকা তৈরি হয়ে গেছিল, অর্থাৎ দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেছিল একটা কোষের দুই মেরুর দিকে। এটা হচ্ছে টেলোফেজ দশার শেষে, টেলোফেজ দশার শেষে। তো এক্ষেত্রে কি হয় যে সাইটোকাইনেসিস মানে আমরা কি জানি, এই যে সাইটোপ্লাজম আছে কোষের মধ্যে, বিভিন্ন অর্গানেল সহ যে সাইটোপ্লাজমটা আছে, সেই সাইটোপ্লাজমের বিভাজন, এরকম বিভাজন হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা কোষ থেকে দুটো আলাদা আলাদা কোষ তৈরি হচ্ছে। এখানে একটা কোষ, এখানে একটা কোষ, দুটো আলাদা আলাদা কোষ তৈরি হচ্ছে একটা কোষ থেকে, অর্থাৎ এটা হচ্ছে সাইটোকাইনেসিস, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। এখন যদি সাইটোপ্লাজমের বিভাজনটা না হতো, তাহলে সাইটোপ্লাজমের বিভাজনটা না হতো তাহলে কি হতো, সাইটোপ্লাজমের বিভাজন না হলে এই একটা কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস থাকতো। এরপরে এই কোষটা আবার যখন মাইটোসিস কোষ বিভাজনে যেত, মাইটোসিস মাইটোসিস কোষ বিভাজনে যেত, তখন কি হতো, তখন এই একটা কোষের মধ্যে একটা কোষের মধ্যে চারটে নিউক্লিয়াস হয়ে যেত একটা মাইটোসিস বিভাজনের পর। তারপরে আবার কি হতো, এই চারটে থেকে আরেকটা করে হয়ে আবার আটটা নিউক্লিয়াস সহ একটা কোষ তৈরি হয়ে যেত। অর্থাৎ সাইটোকাইনেসিস না হলে কোষের মধ্যে নিউক্লিয়াসের সংখ্যা দ্বিগুণ আকারে বৃদ্ধি পেতে থাকতো। ফলে কি হতো, কোষটা একসময় মারা যেত, অর্থাৎ অনেক নিউক্লিয়াস হয়ে যাওয়ার ফলে, এবং কোষটা ধ্বংসপ্রাপ্ত হতো। এর ফলে কি হয়, তাই এই কারণের জন্য কোষের সাইটোপ্লাজমটা বিভাজিত, অর্থাৎ দুটো কোষ সৃষ্টি। আর মাইটোসিসের যে মূল উদ্দেশ্য, যে দুটো অপত্য কোষ সৃষ্টি করা, সেটাও হতো না যদি সাইটোকাইনেসিস না হতো। শুধুমাত্র দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি হতো, একটা কোষের মধ্যেই থাকতো, কিন্তু দুটো আলাদা আলাদা কোষ তৈরি হতো না। তার জন্য সাইটোকাইনেসিস গুরুত্বপূর্ণ, যে এখান দিয়ে ক্লিভেজ পদ্ধতিতে, প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিসে দুটো আলাদা 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 কোষ তৈরি হচ্ছে, দুটো নিউক্লিয়াস সহ কোষ তৈরি হচ্ছে। এই কারণে সাইটোকাইনেসিস দরকার। তো এখন এই সাইটোকাইনেসিস না হলে যে দশাটা সৃষ্টি হতো, অর্থাৎ একাধিক নিউক্লিয়াস যুক্ত যে কোষ, সেটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে বলা হয় সিনোসাইট এবং প্রাণী কোষের ক্ষেত্রে বলা হয় সিনসাইটিয়াম। এটা হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে বলা হয় সিনসাইটিয়াম এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে বলা হয় সিনোসাইট। টার্মগুলো তোমরা মনে রাখবে, অনেক সময় শর্ট কোশ্চেন আসে, সিনোসাইট বা সিনসাইটিয়াম বলতে কি বুঝি। প্রাণী কোষের ক্ষেত্রে সিনসাইটিয়াম, উদ্ভিদ কোষের ক্ষেত্রে সিনোসাইট। তো এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের যে সাইটোকাইনেসিস তার পার্থক্য। তো এটা আগের ভিডিওতে, মানে আগের ক্লাসে তোমাদেরকে বলা আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। এবারে আসি মিওসিস কোষ বিভাজনে। মিওসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন কি, মিওসিস কোষ বিভাজন হচ্ছে হ্রাস বিভাজন, আর মাইটোসিস কোষ বিভাজন কি, সমবিভাজন। সেটা কেন সমবিভাজন, কেন হ্রাস বিভাজন, সেটা আমি একটু পরে আসছি।
তো মিওসিস কোষ বিভাজন হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ থেকে অপত্য 4টে কোষ তৈরি হচ্ছে এবং যাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হচ্ছে। অর্থাৎ যদি মাতৃকোষ এর ক্রোমোজোম সংখ্যা 2n হয় তাহলে অপত্য যে 4টে কোষ তৈরি হচ্ছে এদের ক্রোমোজোম সংখ্যা কত হবে, n করে হবে। অর্থাৎ 2n হলে এদের 4টে ক্রোমোজোম, এদের প্রত্যেকটা ক্রোমোজোম সংখ্যা হবে n করে। তার জন্য একে কেন হ্রাস বিভাজন বলা হচ্ছে, 2n থেকে প্রত্যেকটা n হচ্ছে, তার জন্য ক্রোমোজোম সংখ্যা যেহেতু অর্ধেক হয়ে যাচ্ছে তাই একে হ্রাস বিভাজন বলা হচ্ছে মিওসিসকে। আর মাইটোসিসের ক্ষেত্রে কি হয়েছে আমরা দেখেছি, মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে যে দুটো অপত্য কোষ তৈরি হয়েছে তাদের কিন্তু প্রত্যেকের ক্রোমোজোম সংখ্যা 2nই ছিল। মাতৃকোষেরও যা ক্রোমোজোম সংখ্যা ছিল অপত্য দুটো কোষেরও ক্রোমোজোম সংখ্যা তাই ছিল, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা 2n ছিল, তাই একে সমবিভাজন বলা হতো মাইটোসিসকে। এটা হচ্ছে মাইটোসিস। আর এটা হচ্ছে মিওসিস। যেহেতু মিওসিসের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কি হচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। অর্ধেক। আর এক্ষেত্রে কি হচ্ছে, ক্রোমোজোম সংখ্যা সমান থাকছে। এটা সমবিভাজন, সমবিভাজন। আর এটা হ্রাস বিভাজন। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার কেন সমবিভাজন কেন হ্রাস বিভাজন। মিওসিসের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের থেকে অপত্য কোষে অর্ধেক হয়ে যাচ্ছে, আর মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে যা অপত্য কোষেও তাই সমানই থাকছে, একই থাকছে, তাই একে সমবিভাজন ওকে হ্রাস বিভাজন বলা হচ্ছে। মাইটোসিসকে সমবিভাজন, মিওসিসকে হ্রাস বিভাজন। এবারে মিওসিস যে কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজনে কি হয়, মিওসিস কোষ বিভাজন মাইটোসিসের কোষ বিভাজনের থেকে অনেক জটিল একটা পদ্ধতি। এটা কোথায় কোথায় দেখা যায়, এটা দেখা যায় আমাদের জনন মাতৃকোষে, অর্থাৎ শুক্রাণু মাতৃকোষ, ডিম্বাণু মাতৃকোষে দেখা যায়, আর উদ্ভিদের ক্ষেত্রে রেণু মাতৃকোষে দেখা যায়। তো কেন এই রেণু মাতৃকোষ বা জনন মাতৃকোষে দেখা যায়, কারণ এতে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক করার জন্য। অর্থাৎ যদি ক্রোমোসোম সংখ্যা 2nই থেকে যেত, অর্থাৎ আমরা জননের ক্ষেত্রে কি দেখি যে একটা ডিম্বাণু এবং একটা শুক্রাণু দুটো যখন মিলিত হয়ে জাইগোট তৈরি করছে, কি তৈরি করছে, জাইগোট, জাইগোট তৈরি করছে। তো এর যদি n এবং n হয়, এই দুটো একসাথে এসে কি হচ্ছে, এক্ষেত্রে 2n হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, ক্রোমোসোম সংখ্যা একটা মাতৃকোষে একটা যে প্রাণী, সেক্ষেত্রে ক্রোমোসোম সংখ্যা 2nই থাকছে। এখন যদি এটা যদি হ্রাস বিভাজন না হতো, অর্থাৎ জনন মাতৃকোষে যদি হ্রাস বিভাজন না হতো, যদি 2nই থাকতো, যদি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ওভাম অর্থাৎ ডিম্বাণু এবং স্পার্ম অর্থাৎ শুক্রাণু তৈরি হতো মাইটোসিসের ক্ষেত্রে, তাহলে কি হতো, ক্রোমোসোম সংখ্যা 2nই থাকতো। এই 2n এসে এখানে কি হয়ে যেত, এখানে যোগ হয়ে 4n হয়ে যেত। অর্থাৎ সেই প্রাণীটার যে পরের অপত্য তৈরি হতো তাদের ক্ষেত্রে ক্রোমোসোম সংখ্যা দ্বিগুণ হয়ে যেত, যদি দ্বিগুণ হয়ে যেত। এখন এই অপত্যটা যদি নেক্সট টাইম আবার প্রজনন করে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে 4n + 4n = 8n হয়ে যাবে এক্ষেত্রে। এবং এইভাবে সেই প্রাণীটার যে অপত্য বংশধর তাদের মধ্যে ক্রোমোসোম সংখ্যা দ্বিগুণ হারে বাড়তে থাকবে। সেটা একটা অ্যাবনর্মালিটি হয়ে যাবে এবং সেই প্রাণীটা আর পৃথিবীতে এক্সিস্টই করতে পারবে না, অর্থাৎ জীবন ধারণই করতে পারবে না, সে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে এই দ্বিগুণ হারে ক্রোমোসোম সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে। এবং তাদের যে বংশানুক্রমিক যে জীব, যে বংশানুক্রমিক যে অস্তিত্ব, সেটাই সংকটের মুখে পড়ে যাবে। তার জন্য সেক্ষেত্রে কি হয়, জনন মাতৃকোষের ক্ষেত্রে মিওসিস পদ্ধতিতে, মাইটোসিসে নয়,
মিওসিস পদ্ধতিতে কোষ বিভাজন হয় এবং কোষ বিভাজনের ফলে কি হয় যে ক্রোমোজোম সংখ্যা n হয়ে যায়। তো এক্ষেত্রে যদি ফিমেল, এটা মেল, এখন ফিমেল আর মেলের ক্ষেত্রে কি হয় n এবং n তৈরি হচ্ছে। ফিমেলদের ক্ষেত্রেও জনন মাতৃকোষে মিওসিসের ফলে একটা ওভাম তৈরি হচ্ছে ডিম্বাণু n। মেলের ক্ষেত্রেও কি হচ্ছে জনন মাতৃকোষে স্পার্ম তৈরি হচ্ছে n। তো এই n আর n এসে 2n হচ্ছে, যেটা হচ্ছে এদের ক্ষেত্রে 2n থাকছে, এদের ক্ষেত্রেও 2n থাকছে। কিন্তু এটা যখন গ্যামেট তৈরি হচ্ছে, গ্যামেটের ক্ষেত্রে n হয়ে যাচ্ছে এবং গ্যামেটটা যে জাইগোট তৈরি করছে সেক্ষেত্রে 2n থাকছে, অর্থাৎ তাদের যে ক্রোমোসোম সংখ্যা সেটা বংশাণু পরম্পরায় কি থাকছে, সমান থাকছে। কিসের জন্য? মাইটোসিস কোষ বিভাজন, সরি সেক্ষেত্রে মিওসিস কোষ বিভাজনের জন্য, যেহেতু মিওসিসে হ্রাস বিভাজনের ক্ষেত্রে n হয়ে যাচ্ছে, তাই দুটো গ্যামেট একসাথে ফিউজ হয়ে যে জাইগোট তৈরি করছে সেটা 2nই থাকছে, সেখানে 4n হয়ে যাচ্ছে না। তার জন্য এই মিওসিস কোষ বিভাজনটা খুবই গুরুত্বপূর্ণ। যে জনন মাতৃকোষের ক্ষেত্রে, জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজনের ফলে গ্যামেট উৎপাদনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন জীবের বংশ পরম্পরার অস্তিত্ব রক্ষার জন্য। এবারে এই মিওসিস প্রক্রিয়ায় কি হয়, অনেক জটিল একটা প্রক্রিয়া, তোমাদের বইতে পুরো ডিটেলস একদমই নেই, সেটা আছে পরবর্তী হায়ার ক্লাসে 11-12 গিয়ে তোমরা পাবে যদি জীবন বিজ্ঞান নিয়ে পড়ো, তাহলে হচ্ছে অর্থাৎ বায়োলজি নিয়ে পড়ো। কিন্তু এখানে যেগুলো টার্মিনোলজি গুলো আছে তোমাদের বইতে, সেগুলো আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। একটা গেল যে মিওসিসের গুরুত্ব বোঝাতে গেলে গেল হচ্ছে একটা যে জনন মাতৃকোষে যে ক্রোমোজোম সংখ্যা সেটা অর্ধেক হয় এবং যা বংশ পরম্পরায় ক্রোমোজোম সংখ্যাকে দ্বিগুণ হারে বাড়তে দেয় না, যে সমানই রাখে ক্রোমোজোম সংখ্যাকে। আরেকটা কি হয়, মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভার কি সেটা জানতে গেলে কিছু টার্মিনোলজি আছে, যেটা হচ্ছে সমসমস্ত ক্রোমোজোম, আগে এটা বুঝতে হবে। সমস্ত ক্রোমোজোম, ধরো মানুষের ক্ষেত্রেই বলছি যে এখানে পিতা আর মাতা, পিতার ক্ষেত্রে স্পার্ম, মায়ের ক্ষেত্রে ওভাম। তাহলে স্পার্ম আর ওভামে ক্রোমোজোম সংখ্যা কত হচ্ছে? পিতার ক্ষেত্রে চাচ্ছে 22A প্লাস এক্স বা 22A প্লাস ওয়াই, আর এর ক্ষেত্রে থাকছে মায়ের ক্ষেত্রে হচ্ছে 22A অর্থাৎ 22টা অটোজোম এবং একটা সেক্স ক্রোমোজোম যেটা হচ্ছে এক্স থাকছে। এখন এটা ফিউজ হয়ে কি তৈরি করছে? একটা জাইগোট তৈরি করছে, যেখানে হচ্ছে 44, এই 22A যোগ হচ্ছে 44A প্লাস AX যোগ হচ্ছে, অথবা কি হচ্ছে 22A প্লাস ওয়াই প্লাস 22A প্লাস এক্স অর্থাৎ 44A প্লাস এক্স ওয়াই, এটা তৈরি হতে পারে। এখন আমার কথা হচ্ছে যে সমস্ত ক্রোমোজোম বলতে কি বোঝায়? সমস্ত ক্রোমোজোম হচ্ছে এই যে পিতার ক্ষেত্রে যে অটোজোম এবং মায়ের যে অটোজোম সেটা এসে এই 44A অর্থাৎ 44টা অটোজোম জাইগোটে আসছে। এই 22টা অটোজোমের ক্ষেত্রে ধরো 1 থেকে 22টা অটোজোম আছে, 1 2 3 4 করে 22টা অটোজোম আছে। পিতার 1 নম্বর ক্রোমোজোম পিতার 1 নম্বর ক্রোমোজোম এবং পিতার 1 নং ক্রোমোজোম এবং মাতার 1 নং ক্রোমোজোম। আচ্ছা, আমরা যখন দেখব যে পিতৃত্ব বা মাতৃত্ব নির্ণয়ের ক্ষেত্রে, মানে পিতৃত্ব নির্ণয় বলছি না, আমি বলছি যে সন্তান যে পুরুষ হবে না মহিলা বা কন্যা হবে, অর্থাৎ পুত্র না কন্যা হবে, সেটা নির্ভর করে কিসে? সেক্স ক্রোমোজোম অর্থাৎ এক্স ওয়াই, পিতাকে এই এক্স আর ওয়াই ক্রোমোজোমের উপর, সেক্স ক্রোমোজোমের উপর নির্ভর করছে, বিশেষ করে পিতা ওয়াই ক্রোমোজোমের উপর। তো
এখানে অটোজোমের কিন্তু তেমন একটা ভূমিকা নেই যে হচ্ছে পুত্র বা কন্যা কোন কোন সন্তান উৎপন্ন হবে, পুত্র সন্তান বা কন্যা সন্তান। তো সেক্ষেত্রে এখন যদি পিতার 1 নম্বর ক্রোমোজোমকে আমরা ধরি আর মাতার 1 নম্বর ক্রোমোজোমকে আমরা ধরি, সেটা হচ্ছে পরস্পর সমসমস্ত ক্রোমোজোম। এটা হচ্ছে পিতার 1 নম্বর ক্রোমোজোম সাপোজ ধরলাম, আর এটা হচ্ছে মাতার 1 নম্বর ক্রোমোজোম। এটা পিতা ফাদার, এটা মাদার, 1 নম্বর ক্রোমোজোম। এরা হচ্ছে পরস্পর সমসমস্ত ক্রোমোজোম। এখন যদি পিতার 1 নম্বর ক্রোমোজোম নিলাম, আর যদি F1 নিলাম, আর মাতার ধরো 2 নম্বর ক্রোমোজোম নিলাম, এরা কিন্তু পরস্পর সমসমস্ত ক্রোমোজোম নয়। অর্থাৎ পিতার 1 নম্বর ক্রোমোজোম, মাতার 1 নম্বর ক্রোমোজোম, এরা পরস্পর সমসমস্ত ক্রোমোজোম। অর্থাৎ সমসমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম বলতে বোঝায় যে ক্রোমোজোমের জিন, সজ্জারীতি, গঠন সম্পূর্ণ একই রকমের হয়। অর্থাৎ এই ক্রোমোজোমের ক্ষেত্রে যে পজিশনে কোনো একটা জিন থাকবে, এটা ধরো পিতার ক্ষেত্রে যে পজিশনে একটা জিন থাকবে, এই ক্রোমোজোমের ক্ষেত্রেও মাতার ক্ষেত্রেও সেই একই পজিশনে জিনটা থাকবে। অর্থাৎ পিতার 1 নম্বর ক্রোমোজোম, মাতার 1 নম্বর ক্রোমোজোম, সেই একই পজিশনে জিনটা থাকবে। সেটাই হচ্ছে সমসমস্ত ক্রোমোজোম। অর্থাৎ সমসমস্ত ক্রোমোজোম হচ্ছে মাতা এবং পিতা যে ক্রোমোজোম গুলোর মধ্যে জিনের সজ্জারীতি, অবস্থান সব একই রকম হয়, সেটাই হচ্ছে সমসমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। সমসমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। এবারে গেল হচ্ছে সিস্টার এবং নন সিস্টার ক্রোমাটিড। সমসমস্ত ক্রোমোজোম আমরা বুঝতে পারলাম, আর নন হোমোলোগাস সমসমস্ত নয় যে ক্রোমোজোম গুলো, সেটাও আশা করি বুঝতে পেরেছি। তাহলে এবারে আমরা আসি যে সিস্টার ক্রোমাটিড এবং নন সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিডে কি হচ্ছে, এই যে পিতার এবং মাতার যে ক্রোমোজোম, সমসমস্ত ক্রোমোজোম, সেটা মাঝ বরাবর ক্লিভ করে যাচ্ছে, অর্থাৎ বাহুদ্বয়গুলো ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে কি করছে, ক্রোমাটিড তৈরি করছে। এই যে ক্রোমাটিড তৈরি করলো, এটা পিতার ক্রোমোজোম, এটা মাতার ক্রোমোজোম ধরলাম কথার কথা। তো এই যে ক্রোমাটিড তৈরি করলো, এখন যে সমস্ত ক্রোমোজোমের একটা ক্রোমাটিড, এই যে পিতার ক্রোমাটিডের এই দুটো ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড অর্থাৎ একই ক্রোমোজোমটা ডিভাইড হয়ে ক্রোমাটিড তৈরি করছে সিস্টার ক্রোমাটিড। এখন এই পিতার ক্রোমোজোমের একটা ক্রোমাটিড আর মাতার ক্রোমোজোমের একটা ক্রোমাটিড পরস্পর নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড, আর এই দশাটাকে কি বলা হয়, ট্রেটার্ড। একটা ক্রোমোজোম বিভাজিত হয়ে দুটো ক্রোমাটিড, এটা দুটো ক্রোমাটিড, জোড়ায় জোড়ায় দুটো দুটো চারটে ক্রোমাটিড, এই চারটে দশার জন্য এটার নাম হয়েছে ট্রেটার্ড। তো আমরা বুঝতে পারলাম যে সিস্টার ক্রোমাটিড কোনটা। সিস্টার ক্রোমাটিড হচ্ছে একটা ক্রোমোজোমের যে দুটো ক্রোমাটিড তৈরি হচ্ছে, সেটা সিস্টার ক্রোমাটিড। আর এই হোমোলোগাস বা সমসমস্ত ক্রোমোজোম জোড়ার একটা ক্রোমোজোমের ক্রোমাটিড এবং অপর ক্রোমোজোমের ক্রোমাটিড পরস্পর নন সিস্টার ক্রোমাটিড। এটা তোমরা একটু টার্মিনোলজিটা খেয়াল করবে, কোনটা সিস্টার কোনটা নন সিস্টার একটু বোঝার চেষ্টা করবে। বই আছে, বইয়েতে ছবিও দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে একটু বোঝার চেষ্টা করবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট পরবর্তী ক্ষেত্রে, যে সিস্টার ক্রোমাটিড এবং নন সিস্টার ক্রোমাটিড আর সমসমস্ত এবং অসমসমস্ত বা হোমোলোগাস নন হোমোলোগাস ক্রোমোজোম। এবারে এটা তো গেল, এবারে তোমাদের বইতে আছে ক্রসিং ওভার, যেটা খুবই গুরুত্বপূর্ণ। কোন জীবের জীবনে এই কোষ বিভাজনের ক্ষেত্রে ক্রসিং ওভারটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কেন ক্রসিং ওভার যে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ভ্যারাইটি বা বিভিন্ন, অর্থাৎ দেখো একই পিতা এবং মাতার ক্ষেত্রে যদি একজন কন্যা সন্তান এবং একজন পুত্র সন্তান থাকে, তো তাদের মধ্যে চারিত্রগত বৈশিষ্ট্য, বিভিন্ন চরিত্রগত বৈশিষ্ট্যের পার্থক্য থাকে। সেই পার্থক্যটা কেন আসে, ক্রসিং ওভারের জন্য। ক্রসিং ওভারের জন্য আবার দেখবে একজন যদি কারো যমজ সন্তান, কোনো দম্পতির যমজ সন্তান থাকে, সেক্ষেত্রেও সেই যমজ সন্তানের মধ্যেও কিছু পার্থক্য থাকে।
সেটাও ক্রসিং ওভারের জন্যই হয়। তো ক্রসিং ওভারটা কি? ক্রসিং ওভারটা কখন ঘটে? ক্রসিং ওভার ঘটে হচ্ছে এই যে বললাম মিওসিসে তোমাদের অনেকটা বড়, মানে মিওসিসের পদ্ধতি অনেক জটিল। তো মিওসিসের যে প্রথম মিওসিসে আবার দুটো ভাগ আছে, মিওসিস ওয়ান এবং মিওসিস টু। মিওসিসের ক্ষেত্রে মিওসিস ওয়ান আছে, মিওসিস ওয়ান এবং মিওসিস টু। এই মিওসিস ওয়ান এবং মিওসিস টু এদের আবার মাইটোসিসের মতো চারটে করে দশা আছে। এরও প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মিওসিস টু এরও প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কিন্তু মিওসিস ওয়ান এর প্রোফেজের আবার পাঁচটা ভাগ আছে, যেটা হচ্ছে মিওসিস ওয়ানে কি আছে, মিওসিস ওয়ানে চারটে দশা আছে। প্রোফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। যেহেতু মিওসিস ওয়ান, এগুলোকেও প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান এবং টেলোফেজ ওয়ান আকারে লেখা হয়। এই প্রোফেজের আবার পাঁচটা ভাগ আছে। কি কি? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন ও ডায়াকাইনেসিস। তাহলে এই ক্রসিং ওভার ঘটনাটা কখন ঘটে? ক্রসিং বা মিওসিস কোষ বিভাজনের মিওসিস ওয়ানে প্রথম প্রোফেজের প্যাকাইটিন উপদশায় কি ঘটে? ক্রসিং ওভার ঘটে। প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার ঘটে। তো আমরা দেখি ক্রসিং ওভারটা কিভাবে ঘটে। শুধুমাত্র তোমাদের বইতে যেটুকু আছে সেটুকুই আমি বলছি। তো এই ক্রসিং ওভার বা মিওসিস কোষ বিভাজন নিয়ে আমার ইচ্ছা আছে তোমাদেরকে আরেকটা নতুন একটা ক্লাসে পুরো মিওসিস কোষ বিভাজনটা বোঝানোর। তো সেটা পরে সম্ভব হলে আমি অবশ্যই সেটা তোমাদেরকে তোমাদের সাথে আলোচনা করব, যে মিওসিস কোষ বিভাজনটা কিভাবে হচ্ছে সম্পূর্ণটা। তো এই প্যাকাইটিং উপদশায় কি হয়, যে এই যে নন সিস্টার ক্রোমাটিড, সরি, সমসমস্ত ক্রোমোজোমের, তাহলে এক্ষেত্রে বোঝানোর জন্য আমি দুটো কালি ইউজ করছি। এই যে নন সিস্টার সমসমস্ত ক্রোমোজোম অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোম জোড়ার কি হয়, এটা সিস্টার ক্রোমাটিড, এটা সিস্টার ক্রোমাটিড, বাট এই দুটো নন সিস্টার ক্রোমাটিড। এই দুটো সিস্টার, এই দুটো সিস্টার, বাট এই দুটো হচ্ছে নন সিস্টার। আশা করি এবারে বিষয়টা ক্লিয়ার তোমাদের কাছে, কোনগুলোকে সিস্টার বলছে এবং কোনগুলোকে নন সিস্টার বলছে। তো এই নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে কি হয়, নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে কায়াসমা গঠিত হয়। কায়াসমা অর্থাৎ ইংরেজি এক্স অক্ষরের ন্যায়, যে এই দুটো নন সিস্টার ক্রোমাটিড, তো এদের মধ্যে এক্স অক্ষরের ন্যায় একটা গঠন সৃষ্টি হয়, সেটাই হচ্ছে কায়াসমা গঠন। অর্থাৎ এক্ষেত্রে গঠনটা হয় এরকম, গঠনটা হচ্ছে এই সিস্টার, এই একটা ক্রোমাটিড, আর এক্ষেত্রে এই যে এই দুটো সিস্টারের মধ্যে যে কি গঠন হলো, কায়াসমা গঠন হলো, এইটাকে বলছে কায়াসমা। কি বলছে? কায়াসমা। এটা ইংরেজি এক্স অক্ষরের মতো দেখতে। তো এর ফলে কি হয়, এর ফলে যে দুটো ক্রোমোসোমের যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে কায়াসমাটা গঠিত হলো, সেক্ষেত্রে খন্ডাংশের বিনিময় হয়। খন্ডাংশের বিনিময় কিভাবে হচ্ছে, সেটা একটা বড় প্রসেস আছে। তো আমি জাস্ট দেখাচ্ছি যে খন্ডাংশ বিনিময়টা হয়ে কি হয়।
এই দুটো ক্রোমাটিডের মধ্যে কি হচ্ছে, খন্ডাংশের বিনিময় হলো। এই দেখো এইটুকু রিজিয়ন হচ্ছে নীল কালি দিয়ে এখানে খন্ডাংশের বিনিময় হয়েছে, আর এই এটার মধ্যে কালো অংশটুকু এসছে, অর্থাৎ খন্ডাংশের বিনিময় হয়েছে। এর ফলে কি হয়, এর ফলে প্রাণীদের মধ্যে ভ্যারিয়েশনের তৈরি হয়, অর্থাৎ জিনের আদান প্রদান হচ্ছে দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। এর ফলে হচ্ছে যে জিন সজ্জার কিছুটা পরিবর্তন হচ্ছে, এবং যে নতুন অপত্যটা তৈরি হচ্ছে তার মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হচ্ছে, এবং এটা বংশগতি এটা বিবর্তনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যে ইভলিউশনের ক্ষেত্রে এবং পরবর্তীতে নতুন বৈচিত্র্য সম্পন্ন প্রাণী উৎপাদনের ক্ষেত্রে ক্রসিং ওভার খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। অর্থাৎ পরবর্তীতে বৈচিত্র্যপূর্ণ জীবের সৃষ্টি বা অপত্য সৃষ্টিতে ক্রসিং ওভার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই হলো ক্রসিং ওভার। তো মিওসিস, তোমাদের সিলেবাসে মিওসিসের ক্ষেত্রে এই কটা টার্মই আছে, তোমাদের যে সমস্ত ক্রোমোসোম, নন সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড আর ক্রসিং ওভার। আর মিওসিসের গুরুত্ব যেটা আমি বললাম কি কি হয়, এক হচ্ছে জনন মাতৃকোষের ক্ষেত্রে ক্রোমোসোম সংখ্যা হ্রাস বিভাজন ঘটে, ক্রসিং ওভারের ক্ষেত্রে বিবর্তনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দুটো হচ্ছে মিওসিস কোষ বিভাজনে খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা তাৎপর্য। তো পরে আছে জনন প্রক্রিয়া, সেই বিভিন্ন প্রাণীর যে জনন হয় কিভাবে সেটা আমরা দেখব। তো এই ক্লাসে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।